এই লেকচারে সর্বশেষ এই প্রবলেমটাও কিন্তু করিয়েছি, এক্স টু দি পাওয়ার এন এর মূল নিয়ম অন্তরীকরণটা আমি করিয়েছি। তো আপনি, আমার রিকোয়েস্ট থাকবে আপনি এই ক্লাসটার একেবারে শেষ পর্যন্ত, এই লাইন পর্যন্ত দেখবেন, একবারে শেষে গিয়ে এই লাইন পাওয়ার পরে আপনি একটা কাজ করবেন। সেই কাজটা হচ্ছে, যদি আপনার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি আপনার অনুভূতিটা, এই ক্লাসটা শিখেছেন এবং এই ক্লাস থেকে আপনি নতুন কিছু পেয়েছেন বা অন্তরীকরণের প্রতি আপনার ভালো লাগার সৃষ্টি হয়েছে, যদি এরকম কিছু হয়ে থাকে দয়া করে আপনি আপনার অভিমতটা এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো ধন্যবাদ, আপনারা এখন ক্লাসটা এনজয় করতে থাকেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা এখন যে জিনিসটা শিখবো বা যে জিনিসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অন্তরীকরণ, যা ক্যালকুলাসের একটা ব্রাঞ্চ, যাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। তো এই ডিফারেন্সিয়েশন শিখতে গেলে আপনার কিন্তু ডিফারেন্সিয়েশনের এই লেকচারটা শুরু করার আগে যেই যেই জিনিসগুলো রিকোয়ারমেন্ট সেটা একটু আমি বলে নেই। আপনি ত্রিকোণমিতি, ইন্টারমিডিয়েটের যে ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতি জানতে হবে না, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আপনার লাগবে। তো সেই ফর্মুলাগুলো কিভাবে শিখবেন সেটার জন্য আমাদের একটা কমপ্লিট ক্লাস আছে, ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতি। পুরো জিনিসটা আপনি গ্র্যাজুয়েশন শেষ করতে যতটুকু লাগবে ওই একটা কমপ্লিট ক্লাস, 1 ঘন্টার, ওই ক্লাসে যা শেখানো হয়েছে পুরো জিনিসটা আপনার এই সামনের দিকে লাগবে ক্যালকুলাস শিখতে গেলে। তারপরে আপনার আরো লাগবে হচ্ছে এই ক্যালকুলাস 1 যে বইটা, অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 যে বইটা, সেই বইটা আমি যদি আপনাকে দেখাই একটু, আপনার কাছে এই বইগুলোর যে কোনো একটা থাকবে। এটা হচ্ছে তিতাস পাবলিকেশনসের ক্যালকুলাস 1 বই, আর এটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনসের ক্যালকুলাস 1 বই। যদি বলি কোন বইটা ভালো, দুইটা বই ভালো, সেক্ষেত্রে আপনি যে কোনোটা নিতে পারেন। তবে সায়েন্স বি বইটা আপডেট কিছু কাজ করছে, আপনি চাইলে সায়েন্স বি নিতে পারেন, যেটা যদিও আনপপুলার, এটা এত একটা পপুলার বই না, পপুলার বই কিন্তু এইটা, বাট এই বইটাতে কিছু আপডেট কাজ করছে, আপনি চাইলে এটাও দেখতে পারেন। সো এখন এই ক্যালকুলাস 1 যে বইটা, এটার সামনের দিকে যা পড়ালেখা আছে সবগুলোর বেসিক্যালি এখান থেকে শুরু। চ্যাপ্টার, এই বইটার চ্যাপ্টার 3A, চ্যাপ্টার 3A থেকে শুরু, এই বইটারও চ্যাপ্টার 3A থেকে শুরু। এখন কথা হচ্ছে, এই 3A যে ক্যালকুলাস বা অন্তরীকরণ পার্টটা আপনি শিখতে আসছেন, এটা শেখার জন্য কিছু বেসিক জিনিস বা পূর্ব থেকে কিছু জানার জিনিস লাগবে। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে আমার ফাংশন। ক্যালকুলাস শিখতে গেলে আমার যা যা লাগবে আমি সেটা বলতেছি। ফাংশন লাগবে, লিমিটটা লাগবে অ্যান্ড আমার লাগবে হচ্ছে ত্রিকোণমিতি। তো আমার এই যে ক্যালকুলাস শেখার জন্য ফ্রি ক্যালকুলাস হিসাবে এই 3টা টার্ম জানতে হবে। এক হচ্ছে ফাংশন জিনিসটা কি? এই কোর্সের প্রথম চ্যাপ্টারটাই ফাংশন, আপনারা সেটা 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েটও শিখেছেন। তো ফাংশন সম্পর্কে মিনিমাম ধারণা আপনার প্রয়োজন পড়বে। এরপরে লিমিট, যা না হইলেই নয়, এই লিমিট জিনিসটা আপনার ক্যালকুলাসের যে অন্তরীকরণ, এটার বেসিক শিখতে লিমিট লাগবে। তারপরে ত্রিকোণমিতিতে হচ্ছে পাশের বাসার আন্টি, আপনি ক্যালকুলাস শিখবেন, ত্রিকোণমিতি পারেন না, এটা সম্ভব না। তো ত্রিকোণমিতির যে সূত্রগুলো, ওই যে 1 ঘন্টার একটা ক্লাস আমাদের আছে, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে ম্যাথামেটিক্সে কতটুকু ত্রিকোণমিতির প্রয়োজন, সেই জিনিসটা বা সেই ক্লাসটাতে যা যা পড়িয়েছি ওইটুকু হলেই কিন্তু ত্রিকোণমিতি আপনি ক্যালকুলাস বা অন্তরীকরণ শিখতে পারবেন। সো আপনার তাহলে বেসিক কম্পোনেন্টকে, একটা হচ্ছে ফাংশন সম্পর্কে ধারণা লাগবে, দুই হচ্ছে লিমিট সম্পূর্ণ জানতে হবে, এন্ড ত্রিকোণমিতির জন্য আমাদের ওই যে 1 ঘন্টার ক্লাস ওটা হলেই এনাফ। এখন লিমিটটা কই থেকে শিখবেন? লিমিটটা এই ক্যালকুলাস 1 কোর্সের চ্যাপ্টার 2, যেটা এই বইয়ের চ্যাপ্টার 2, সেটা হচ্ছে আমার সীমা বা লিমিট। এর 2A তে হচ্ছে লিমিট, তারপর হচ্ছে অবিচ্ছিন্নতা, তারপর আমার হচ্ছে গিয়ে অন্তরীকরণ যোগ্যতা। সো এই 3টা পার্ট আপনি কিন্তু চ্যাপ্টার 2 তে শিখেছেন এই বইটার। সো ওই চ্যাপ্টার 1 আর 2 যদি আপনার জানা থাকে, সাথে ত্রিকোণমিতির ওই 1 ঘন্টার ক্লাস যদি জানা থাকে, এখন আপনি আমার এই ক্লাসটা দেখার উপযোগী স্টুডেন্ট। বাট আপনি যদি ওইটুকু না জেনে বা ওইটুকু না দেখে আসেন, তাহলে এই ক্লাসটা যদি আপনার প্রয়োজন পড়ে, আপনি এই ক্লাসটা দেখতে গেলে বেশ কিছু জায়গায় আপনার খটকা লাগতে পারে। আমি আপনাকে সেই জায়গাগুলোতে অবশ্যই নোটিস করব কি কারণে আপনার এই খটকাটা লেগেছে। তো চলে আসেন, আমরা আসলে প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে অন্তরীকরণ কি জিনিস, বা অন্তরীকরণ দিয়ে আমরা আসলে কি করব। অন্তরীকরণ, আচ্ছা আপনি ইন্টারমিডিয়েট তো পড়েছেন তাই না? ইন্টারমিডিয়েট আপনি দেখেছেন যে এই d/dx বা dy/dx এই টাইপের কিছু ইন্টারমিডিয়েট আপনি দেখেছেন নিশ্চয়ই। আপনি অনার্সের যে কেউ যদি হয়ে থাকেন, আপনি এই জিনিসটার সাথে পরিচিত, রাইট? বাট আপনি এই জিনিসটা কি জানেন না, আমি ধরে নিলাম আপনি জানেন না, আপনি একদম ইন্টারে কিছু জানেন না। আমি আপনাকে ওইভাবেই এই জিনিসটা সম্পর্কে একটু ইন্ট্রো দেব। সো আপনাকে একটু সময় দিতে হবে। এই ক্লাসটা যদিও, যেহেতু এটা একটা বেসিক ক্লাস, আপনার বেসিক ক্লাসে একটু সময় না দিলে কিন্তু আমি আপনাকে ক্লিয়ার করতে পারবো না। সো আপনার এখানে স্ট্রেংথ থাকতে হবে এরকম যে আমি ক্যালকুলাসটা শিখতে চাই, আমি পরীক্ষার জন্য পড়াই না ভাই। যদি আপনি পরীক্ষার টার্গেট করে পড়েন, তাহলে ভাই আমার কোর্স আপনার জন্য না। বাট আপনি যদি আমার কোর্সটা শেষ করেন, পরীক্ষা তো এটা সামান্য জিনিস,
পরীক্ষা খুবই সামান্য জিনিস। আপনি যদি আমার যেই পড়ানো, আমি যেই পড়াটা পড়াবো সেটা যদি আপনি আমার ক্লাসটা দেখেন, আপনার পরীক্ষা তো তার 10% প্রয়োজন পড়বে না। আপনি তাহলে গ্র্যাজুয়েশন ম্যাথে ভর্তি হয়েছেন কি জন্য? গণিতকে ফিল করার জন্য, শেখার জন্য। পরীক্ষা ওটার একটা অংশ, নট পরীক্ষা কেন্দ্রিক পড়ালেখা। সেই টাইপের পড়ালেখা করলে আমার কোর্স আপনার জন্য না, বা আমার ক্লাসগুলো আপনার জন্য না। আপনাকে শেখার জন্য যদি ক্লাস করে থাকেন, তাহলে এই ক্লাসটা আপনার জন্য রেডি করতেছি আমি। তো চলে আসেন, এই ডিওয়াই বাই ডিএক্স এর যে কনসেপ্ট সেটা আমরা শেখার ট্রাই করি। প্রথমত একদম প্রথম কোশ্চেন, যে আপনাকে যদি আমি বলি আপনি এইচএসসি পাস করা মানুষ, আপনাকে যদি বলা হয় এক্স এর ডেরিভেটিভ কি, কি বলছি? এক্স এর ডিফারেনশিয়াল কি? দেখেন, এক্স এর ডিফারেনশিয়াল আর ডেরিভেটিভ দুটো ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে ডিফারেনশিয়াল আর একটা হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ আর ডিফারেনশিয়াল এক কথা নয়। সোজা বাংলায় মনে রাখেন, এক্স এর ডেরিভেটিভ যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, আপনি জানবেন হচ্ছে এক্স এর ক্ষুদ্র অংশ। এক্স এর ডিফারেনশিয়াল জিজ্ঞেস করলে আপনি কি বলবেন? এক্স এর খুব ক্ষুদ্র অংশটাই এক্স এর ডিফারেনশিয়াল। এক্স এর মানে ডিফারেনশিয়াল, এক্স এর ডিফারেনশিয়াল বলতে বোঝায় এক্স এর অতি ক্ষুদ্র অংশ। যে কারণে ডিফারেনশিয়াল বলতে বোঝায় অতি ক্ষুদ্র অংশ। তাহলে আমি যদি বলি ডিমের ডিফারেনশিয়াল কি, আপনি বলবেন ডিমের অতি ক্ষুদ্র অংশ। আর ডিমের অতি ক্ষুদ্র অংশ কি? আপনি দেখেন, একটা অংশ যদি আমরা নিই, সেটা হচ্ছে ধরেন এক্স এর একটা অংশ হচ্ছে ডেল এক্স। এক্স এর একটা অংশ কি? ডেল এক্স। এখন এই ডেল এক্সটা যদি অতি ক্ষুদ্র হয়, বা ডেল এক্স যদি টেন্ডস টু 0 হয়, তখন এই ডেল এক্সটাকে আমরা বলি হচ্ছে ডিএক্স। মনে আছে? মনে আছে? এটা ইন্টারমিডিয়েটে আপনারা পড়েছেন, না পড়লে এখন জেনে রাখেন যে এই ডেল এক্সটা যদি শূন্যের কাছাকাছি হয়, মানে অতি ক্ষুদ্র হয়, তখন এই ডেল এক্সটাকে আমরা বলি হচ্ছে ডিএক্স। তার মানে এই ডেল এক্সটা হচ্ছে এক্স এর অতি ক্ষুদ্র অংশ। কখন? যখন ডেল এক্স এর মানটা শূন্যের কাছাকাছি। তাহলে এক্স এর অতি ক্ষুদ্র অংশকে আমরা একটু আগে কি বলছি ভাই? ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়াল বলেছি, তার মানে এক্স এর ডিফারেনশিয়াল কে ভাই? এক্স এর ডিফারেনশিয়াল হচ্ছে ডিএক্স। তার মানে আমি যদি বলি যে ডিমের ডিফারেনশিয়াল কি, ডিমের ডিফারেনশিয়াল কি, আপনি বলবেন হচ্ছে ডি ডিম। আমি যদি বলি মারিয়ার ডিফারেনশিয়াল কি, মারিয়ার ডিফারেনশিয়াল কি, আপনি বলবেন হচ্ছে ডি মারিয়া। তার মানে যে কারোরই ডিফারেনশিয়াল যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলবেন হচ্ছে ডি অফ সে। রাইট? আপনাকে এক্স এর ডিফারেনশিয়াল বললে আপনি বলবেন ডি অফ এক্স। আপনারা অনেকে হয়তো এটা মনে মনে ভাবতেছেন যে এক্স এর ডিফারেনশিয়াল মনে হয় শুধু 1। না, ওটা এক্স এর ডেরিভেটিভ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1। আপনাকে যদি বলা হয় ডিফারেনশিয়াল, ডিফারেনশিয়াল আর ডেরিভেটিভ এক কথা নয়। ডেরিভেটিভ বললে কারো না কারো সাপেক্ষে হবে, ডেরিভেটিভ বললে কারো না কারো সাপেক্ষে হবে। আর ডিফারেনশিয়াল বললে অতি ক্ষুদ্র অংশকে মিন করে, অতি ক্ষুদ্র অংশকে মিন করে। আর ডেরিভেটিভ বললে কারো না কারো সাপেক্ষে। ভালো করে শুনেন, ডেরিভেটিভস এটা হচ্ছে কারো সাপেক্ষে হয়, আর ডিফারেনশিয়াল এটা হচ্ছে অতি ক্ষুদ্র অংশ। ভালো করে শুনে রাখেন, ডিফারেনশিয়াল, ডিফারেনশিয়াল কি জিনিস? ডিফারেনশিয়াল, রেনশিয়াল, ঠিক আছে? ডিফারেনশিয়াল, ডিফারেনশিয়াল, ওকে। এই ডিফারেনশিয়াল বলতে বোঝায় ক্ষুদ্র অংশ। ডিফারেনশিয়াল বলতে কি বোঝায়? ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ, ঠিক আছে? ক্ষুদ্র অংশ। ডিফারেনশিয়াল বললে ক্ষুদ্র অংশ। আর ডেরিভেটিভ বললে, ডেরিভেটিভ বললে, ডেরিভেটিভ বললে, ডেরিভেটিভ বললে কারো না কারো সাপেক্ষে। ডেরিভেটিভ বললে কারো না কারো সাপেক্ষে। ডেরিভেটিভ বললে কারো না কারো সাপেক্ষে। তাহলে ডেরিভেটিভ বললে আমি এক্স এর ডেরিভেটিভ অবশ্যই বলতে পারি না, সরাসরি বলতে পারি না। এক্স এর ডেরিভেটিভ আমি যদি বলি এক্স এর ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ কত, তাহলে আপনি বলবেন ডিএক্স বাই ডিওয়াই। ওয়াই এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ বলছি, নট ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াই। আমি বলছি ওয়াই এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ। তাহলে এইটা হচ্ছে ডেরিভেটিভ, এটা হচ্ছে এক্স এর ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ। আর আমি যদি বলি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কত, তখন আমি বলবো ডিএক্স বাই ডিএক্স। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটা হচ্ছে ডেরিভেটিভ। আর এটা হচ্ছে ডিফারেনশিয়াল। ডিএক্সটা হচ্ছে এক্স এর ডিফারেনশিয়াল, এটা হচ্ছে এক্স এর ডিফারেনশিয়াল, আর এটা হচ্ছে এক্স এর ডেরিভেটিভ। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স এর ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স এর ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। আর এটা হচ্ছে এক্স এর ডিফারেনশিয়াল। তাহলে আমি যদি বলি এম এর ডিফারেনশিয়াল কত, তুমি বলবা ডি অফ এম। আমি যদি বলি এম এর ডেরিভেটিভ কত, তুমি বলবা কার সাপেক্ষে। আমি যদি বলি এম এর ডেরিভেটিভ বলো, তুমি বলো কার সাপেক্ষে বলবো, তুমি অবশ্যই বলবা কার সাপেক্ষে বলবো। তা আমি তোমাকে বললাম এক্স এর সাপেক্ষে বলো, তাহলে তুমি লিখবো হচ্ছে ডি এম বাই ডি এক্স, মানে এক্স এর সাপেক্ষে এম এর ডেরিভেটিভ, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে এম এর ডেরিভেটিভ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়
ডেরিভেটিভ অফ m উইথ রেসপেক্ট টু x, মানে x এর সাপেক্ষে m এর ডেরিভেটিভ, ডেরিভেটিভ উইথ x, ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু y, ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু x। তাহলে ডেরিভেটিভ যখন বলবো উইথ রেসপেক্ট টু সামথিং বলাই লাগবে, আর ডিফারেন্সিয়াল বললে জাস্ট ডি অফ সে। আমি যদি বলি আমার এই যে মুরাদ ভাইয়ের ডিফারেন্সিয়াল কত, তুমি বলবা ডি অফ মুরাদ ভাইয়া। আর তোমাকে যদি বলা হয় মুরাদ ভাইয়ের ডেরিভেটিভ কত, তোমার উত্তর হচ্ছে বাই কার সাপেক্ষে ডেরিভেটিভ, অবশ্যই কারো সাপেক্ষে ডেরিভেটিভ হয়। আর ডিফারেন্সিয়াল হচ্ছে আমার অতি ক্ষুদ্র অংশ, আমার অতি ক্ষুদ্র অংশটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল। তাহলে আমার অতি ক্ষুদ্র অংশ কি? ডি অফ আমি। বুঝিস? তাহলে ডিফারেন্সিয়াল আর ডেরিভেটিভের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলি ওয়াই এর ডিফারেন্সিয়াল কত, তুমি বলবো হচ্ছে ডি অফ ওয়াই। তোমাকে যদি বলি ওয়াই এর ডেরিভেটিভ কত, তুমি বলবা বাই কার সাপেক্ষে? ওয়াই এর ডেরিভেটিভ। আমি যদি বলি এক্স এর সাপেক্ষে, তখন তুমি বলবা ডি ওয়াই বাই ডিএক্স। এটা হচ্ছে ওয়াই এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ কখনোই সিঙ্গেল হয় না, ডেরিভেটিভ কারো না কারো সাপেক্ষে হয়। আর ডিফারেন্সিয়াল সিঙ্গেল হয়, ডিফারেন্সিয়াল বলতে অতি ক্ষুদ্র অংশকে বোঝায়। এই যে এই কনসেপ্টটুকু তোমার অন্তরীকরণ এবং যোগজীকরণ সামনের দিকে যত জায়গায় দেখবা, সব জায়গায় যদি আমার ক্লাস দেখো, আমি তোমাকে এটার সাথে রিলেট করাবো কেন এটা হচ্ছে। সো এটা কিন্তু বি কেয়ারফুল, এই জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে। ডিফারেন্সিয়াল আর ডেরিভেটিভের মধ্যে পার্থক্য যদি বুঝে যাও ভাই, তোমার সামনের পথটা কিন্তু অনেক সহজ হবে। তাহলে এখন চলে আসো, আমরা যেটা শিখবো বেসিক্যালি, আমরা শিখবো হচ্ছে এই চ্যাপ্টারে ডেরিভেটিভটাই শিখবো, মানে অন্তরীকরণটাই শিখবো। তো অন্তরীকরণের ভিতরে তো ভাই ডিফারেন্সিয়াল থাকে, উপরে একটা ডিফারেন্সিয়াল, নিচে আরেকটা ডিফারেন্সিয়াল। এই যে এটাও ডিফারেন্সিয়াল, এটা এক্স এর ডিফারেন্সিয়াল, এটা কার ডিফারেন্সিয়াল? এক্স এর ডিফারেন্সিয়াল। এটা এক্স এর ডিফারেন্সিয়াল, এটা ওয়াই এর ডিফারেন্সিয়াল। এটা এম এর ডিফারেন্সিয়াল, এটা এক্স এর ডিফারেন্সিয়াল। বুঝেছ? তাহলে আমি যদি বলি এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভস কত, তার মানে হচ্ছে উপরে এক্স এর ডিফারেন্সিয়াল, নিচে ওয়াই এর ডিফারেন্সিয়াল। এটা এই যে এটা উপরে এক্স এর ডিফারেন্সিয়াল, নিচে কিন্তু ওয়াই এর ডিফারেন্সিয়াল। আর এই পুরাটাকে একসাথে কি বলা হয়? এক্স কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, বা ওয়াই এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ এটা। আর এটাকে কি বলা হয়? এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ। বুঝেছ? তাহলে ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়ালের মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা বুঝে গেছি। এবার চলে আসো, আমাদের তাহলে এখানে মেইন টার্গেট হচ্ছে আমরা শিখবো কি? আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে আমরা শিখবো যে ডেরিভেটিভস এই জিনিসটা আসলে কিভাবে নির্ণয় করা হয়। ডেরিভেটিভস জিনিসটা কিভাবে নির্ণয় করা হয়। ধরো ওয়াই সমান আমার হচ্ছে ধরো সাইন এক্স, ওয়াই সমান আমার সাইন এক্স। তাহলে আমি যদি এখন এই যে ওয়াই কে যদি ডেরিভেটিভ করতে চাই, তাহলে নিশ্চয়ই তার সাপেক্ষে করতে হবে। তাহলে এইটার ডিফারেন্সিয়াল যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে ডি ওয়াই, রাইট? এটা ডিফারেন্সিয়াল কি? ডি ওয়াই। বাট আমি যদি বলি ডেরিভেটিভস, এই ওয়াই এর ডেরিভেটিভস কত, কার সাপেক্ষে তোমার কোশ্চেন, তাহলে কার সাপেক্ষে হবে এটা? এটা দেখো, এই যে ওয়াইটা কার ফাংশন? ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক। তাহলে এই স্বাধীন চলকের ফাংশনকে আমি এই স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ডেরিভেটিভ বের হয়। তাহলে আমি এখানে বলতে পারি এখানে আসবে হচ্ছে ডিএক্স। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে ওয়াই এর ডিফারেন্সিয়াল, সরি এটা দ্বারা বোঝায় হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভস। এটা দ্বারা কি বোঝায়? ওয়াই এর ডেরিভেটিভস। তাহলে ওয়াই এর ডেরিভেটিভস মানে হচ্ছে ওয়াই কে কারো না কারো সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। আর ডিফারেন্সিয়াল বললে এই ওয়াই এর ডিফারেন্সিয়াল হচ্ছে শুধুমাত্র ডিওয়াই, শুধুমাত্র ডিওয়াই। তাহলে এখন আমরা এই জিনিসটা বের করব কিভাবে, এটা হচ্ছে কোশ্চেন। এবং এই লেকচারের আলটিমেট গোল হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটা কিভাবে নির্ণয় করা হয়, এইটা আমরা এখানে জানবো। এখানে বাড়তে কিচ্ছু জানবো না। এরপরে আমরা এই ডিওয়াই বাই ডিএক্স কিভাবে বের করা হয় সেটা জানার পরে আমরা হচ্ছে বেশ কিছু প্রবলেম এখানে সলভ করব। দেন আস্তে 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 আমরা সামনের দিকে আমাদেরকে বিল্ড করতে থাকবো। তো এখন আমরা চলে আসি, আমরা এই ডিওয়াই বাই ডিএক্সটা কিভাবে নির্ণয় করে সেটা একটু জানার চেষ্টা করব। ডিওয়াই বাই ডিএক্স কিভাবে নির্ণয় করে সেটা একটু জানার চেষ্টা করি। তো চলে আসো, এই ডিওয়াই বাই ডিএক্স জিনিসটা কি? ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে, আমরা এই ডিওয়াই বাই ডিএক্স বোঝার জন্য আমাদের বুঝতে হবে আগে ডেল ওয়াই বাই ডেল এক্স। কি বুঝতে হবে? ডেল ওয়াই বাই ডেল এক্স। এই জিনিসটা যদি বুঝি, এখানের মধ্যে আমরা বলছিলাম এই যে এই ডেল এক্সটাকে যদি শূন্যের কাছাকাছি বলি, তখন সেটা হয়ে যায় ডিএক্স, তাই না? তো ডেল এক্সটা যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এই জায়গায় নিচেরটাকে ডিএক্স বলবো, আর এটা অটোমেটিক্যালি তখন ডিওয়াই হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমরা বোঝাচ্ছি। তাহলে আমরা বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু যে লিমিট ডেল এক্স টেন্স টু যদি 0 হয়, তখন এইটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বলতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাহলে এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটার এই ডেল এক্স এর মান যদি শূন্যের কাছাকাছি হয়, তখন এই পুরো জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স। এখন এটাকে আমরা গ্রাফিক্যালি একটু বোঝার চেষ্টা করি কিভাবে এই জিনিসটা হয়। দেখো, আমার প্রথমত এই যে ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে?
তো এখন এই যে এখানে একটা ফাংশন, সাপোজ এটা হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনটা কি এফ অফ এক্স তথা ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন, এটা কি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন, তাহলে ওয়াই হচ্ছে একটা অধীন চলক। এই ফাংশনের উপরে বিভিন্ন বিন্দুতে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর একটা ভিন্ন ভিন্ন মান আসে। এখন আমরা যদি মনে করি আমাদের এখানে একটা পয়েন্ট আছে, এটা ধরো পি বিন্দু, আবার এখানে আরেকটা পয়েন্ট আছে, সাপোজ এটা ধরো কিউ বিন্দু, ঠিক আছে। এখন এই যে পি বিন্দুতে ওয়াই এর মান একটা হবে, কিউ বিন্দুতে ওয়াই এর মান আরেকটা হবে। একইভাবে আমি যদি মনে করি এই যে এই রেখাটা যদি টানি, তাহলে এই জায়গাটায় এই পি বিন্দুতে এটা হচ্ছে আমার ওয়াই এর মান, এফ অফ এক্স এর মান আর কি। তাহলে এখানে আমি একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে এক্স ওয়ান, আর এখানে নিশ্চয় যে বিন্দুটা আসবে সেটা হচ্ছে x1, y1, তাই না? তাহলে এই যে এই উচ্চতাটা হচ্ছে আমার কি y1, বুঝেছো? ওকে ফাইন। এখন আমরা আরেকটা বিন্দু, ওখানে কিউ আছে না, এই কিউ বিন্দুতে যদি আমি এই ফাংশনটাকে টান দেই, তাহলে দেখা যাবে এটা কিন্তু আর x1 না, এই যে এই বিন্দু থেকে এই দূরত্বটা কি আর x1 হবে? x1 নিশ্চয়ই না, তাহলে এটা হচ্ছে আমার x2। তাহলে এই যে x2 এর সঙ্গত ফাংশনাল ভ্যালু যেটা, সেটা নিশ্চয়ই y2। এখন আমি যদি বলি এই যে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম এই যে এখানে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে আমাদের যে পি কিউ রেখাটা আছে, এই পি কিউ রেখাটা কিন্তু আমার এফ অফ এক্স বক্ররেখাকে কি করলো ভাই? দুটা বিন্দুতে ছেদ করলো, দুটা বিন্দুতে ছেদ করলো। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, ছেদ করছে, অবশ্যই ছেদ করছে। এখন একটু ভালো করে খেয়াল করবে এটা কেন করতেছে, কারণ আমাদের টার্গেট ডেল ওয়াই বাই ডেল এক্স বের করা, ডেল ওয়াই বাই ডেল এক্স বের করা, রাইট? তো ডেল ওয়াই বাই ডেল এক্স এখান থেকে যদি আমরা বের করি, তাহলে অবশ্যই বের করতে পারবো কিভাবে। দেখো ওয়াই এর এই যে ডেল ওয়াই মানে কি, ডেল ওয়াই মানে হচ্ছে পরের ওয়াই বিয়োগ আগের ওয়াই। ডেল ওয়াই মানে কি পরের ওয়াই বিয়োগ আগের ওয়াই, তাহলে পরের ওয়াই তো হচ্ছে এই পুরাটা, আগের ওয়াই হচ্ছে এইটুক। তাহলে এখন পরের ওয়াই থেকে আগের ওয়াই যদি আমি বাদ দেই, তাহলে আমার সেটাই হবে ডেল ওয়াই, তার মানে এইটা হচ্ছে আমার ডেল ওয়াই। তাহলে এই যে এই অংশটুকু হচ্ছে আমার ডেল ওয়াই, ডেল ওয়াই মানে কি পরের ওয়াই বিয়োগ আগের ওয়াই। তাহলে আমার এখানে এটা হচ্ছে ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে y2 মাইনাস y1, পরের ওয়াই বিয়োগ আগের ওয়াই, এটি হচ্ছে আমার ডেল ওয়াই। এখন আসো ডেল এক্সটা কি, ডেল এক্সটা হচ্ছে পরের এক্স বিয়োগ আগের এক্স, তাহলে পরের এক্স হচ্ছে এই পুরাটা আর আগের এক্স হচ্ছে এইটুকু, তাহলে এই পুরাটা থেকে এইটুকু বাদ দিলে যেটা হয় সেটাই কিন্তু আমার ডেল এক্স, তার মানে আমার ডেল এক্স হচ্ছে এইটা, তা এইটা মানে তো ভাই এইটা, তাহলে এইটা হচ্ছে আমার ডেল এক্স ইকুয়ালস টু কি x2 মাইনাস x1। আমার কথা কি বুঝতে পেরেছো? অবশ্যই আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখো এই পি কিউ আর এই বিন্দুকে যদি আমি এ বলি, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি ত্রিভুজ পি কিউ এতে ডেল ওয়াইটা হচ্ছে কি লম্ব। যদি আমি পি বিন্দুর এই কোণটাকে যদি বিবেচনা করি, এটাকে যদি থিটা বিবেচনা করি, তাহলে এই পি এ হচ্ছে লম্ব, আর এই যে এই কিউ এ হচ্ছে লম্ব এবং পি এ হচ্ছে ভূমি, যদি আমি এইটাকে থিটা বিবেচনা করি। সো এখন দেখো আমরা এখানে বলতে পারি যে এখান থেকে এই কোণটাকে যদি আমি থিটা বলি, সাপোজ এটাকে যদি আমি থিটা বলি, তাহলে এই থিটার রেসপেক্টে আমার কিউ এ হচ্ছে লম্ব, তাহলে আমি এটাতে বলতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে আমার ওই কিউ এ, রাইট? লম্ব হচ্ছে কিউ এ আর ভূমি হচ্ছে কে পি এ। এখন আমরা দেখতে পেয়েছি এই পি এ এই দূরত্বটা হচ্ছে আমার ডেল এক্স এবং কিউ এ এই দূরত্ব হচ্ছে ডেল ওয়াই, তাহলে এই জিনিসটাই তো আমার বের করার টার্গেট, এই কারণে আমি এই কাজটা করেছি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি সমান সমান, আমরা এখান থেকে লিখতে পারি বা টেন থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি কিউ এ দ্যাট মিনস কি ডেল ওয়াই, আর পি এ দ্যাট মিনস আমার হচ্ছে ডেল এক্স। তাহলে ডেল এক্স বাই ডেল ওয়াই এর ভ্যালু কি আসলো? টেন থিটা আসলো। তো এখন টেন থিটা যে আসলো এটা কি নির্দেশ করে বলো তো? ট্যান থিটার মান হচ্ছে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান থিটার মানকে রেখাটির ঢাল বলে। তাহলে এই যে এইটা যেহেতু ট্যান থিটা, এটা কে উৎপন্ন করছে বলো তো? এটা পি কিউ রেখাটা উৎপন্ন করছে না? একটু পি কিউ রেখাকে পিছনে বর্ধিত করো, তাহলে এই কোণটা আর এই কোণটা কি একই কোণ না? এই যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও তো থিটা, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা যদি থিটা হয় ওইটাও থিটা। সো আমরা বলতে পারি এই কোণটা কার? এই কোণটা কিন্তু এই পি কিউ রেখা, যেটা পি কিউ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে। তো যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পি কিউ রেখার উৎপন্ন কোণ আমরা বের করলাম, ট্যান থিটার মান বের করলাম, তার মানে এই যে এই ট্যান থিটার মানটা হচ্ছে পি কিউ রেখার ঢাল নির্দেশ করে। তাহলে এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার পি কিউ রেখার ঢাল। এগুলো একটু নোটিস করবা, এগুলো আমার লাগবে, এগুলো লাগবে। তাহলে আমি এখন এখান থেকে এটা বের করলাম, ঠিক আছে, পি কিউ রেখার ঢাল বের করলাম। এখন ভাই একটু খেয়াল করো, আমরা কি চাইতেছি? আমরা চাইতেছি ডিফারেন্সিয়াল,
মানে ডেরিভেটিভ চাইতেছি, তাহলে ডেরিভেটিভ মানে হচ্ছে আমরা বললাম ডেরিভেটিভ মানে হচ্ছে dy বাই dx, তাহলে এইটার ডেরিভেটিভ মানে হচ্ছে এটা হবে। তাহলে কখন হবে? যখন আমাদের ডেল এক্সটা শূন্যের নিকটে হবে, অর্থাৎ এই পরিবর্তনটা যখন মানে ডেল এক্সটা যখন শূন্যের কাছাকাছি, তখনই এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে dy বাই dx। তাহলে এখন শূন্যের কাছাকাছি একটু বিবেচনা করার ট্রাই করি। এখানে আমরা যদি শূন্যের কাছাকাছি নিয়ে যাই, অর্থাৎ আমার এখানে কি ঘটবে? আমার এখানে ঘটবে, আমি এখন নতুন একটা পেজে যাই, আমার এখানে যেটা ঘটবে আমি সেটাই লিখতেছি। দেখো আমার এখানে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তো আমরা এতক্ষণে যেটা দিছিলাম সেটা হচ্ছে একটা ফাংশন ছিল এরকমের। তো আমরা একটা পেয়েছি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু পেয়েছি p, এখানে একটা বিন্দু পেয়েছি q। তো আমরা কি করলাম? আমরা হচ্ছে এই যে এই p q বিন্দুর সংযোগ করে একটা ত্রিভুজ অঙ্কন করছি এখানে। এই ত্রিভুজটা ছিল, এইটা ছিল তার অতিভুজ, এটা ছিল তার অতিভুজ। আমরা এই জিনিসটা অঙ্কন করছিলাম একটু আগে। সো আমরা এখানে এই রেখাটাকে পিছনে বর্ধিত করে দেখছি, এই কোণটাও থিটা এবং এই কোণটাও কি হলো? থিটা হলো। এখন এই পি কিউ বিন্দু যদি খুব কাছে চলে যায় তাহলে কি ঘটবে আমরা একটু দেখি। আমি এখানে জাস্ট আগের পেজটাকে একটু রাফলি ছোট করে আঁকে নিলাম। এখন এই জিনিসটাকে পি কিউ যদি এখন ধরো এখানে ট্রিলিয়ন গুণ জুম আকারে করার কারণে এটা হলো, তো এটাকে যদি আমি আরো ক্ষুদ্র করে ফেলি, মানে পি কিউ যদি আরো কাছাকাছি নিয়ে আসি, পি কিউ রেখাকে যদি আরো কাছাকাছি নিয়ে আসি, তখন আমার এইটা হবে সেই বক্ররেখা, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। তখন যেটা ঘটবে, এই পি কিউ বিন্দু যদি কাছাকাছি চলে আসে আরো, তখন এই যে এইটা ধরো পি, এটা ধরো কিউ, ঠিক আছে? তো তখনও তো আমার ত্রিভুজ এখানে হবে, হবে না? অবশ্যই হবে। তো তখন আমি যদি এখানে একটা এই পি কিউ রেখাকে যদি টান দিই, দেখো পি আর কিউ, এই যে এটা পি, এটা হচ্ছে কিউ, তখন যদি আমি রেখাটা এখানে টান দিই, দেখা গেল এই রেখাটা পি কিউ বিন্দু যে দুইটা এই বক্ররেখার উপরে, তাদের মধ্য দিয়ে রেখাকে ছেদ করেনি। আমি এখানে মানে ট্রিলিয়ন গুণ জুম করার পরে এটা আমি যদি এটাকে আরো ক্ষুদ্র করে ফেলি, এমন অবস্থায় কি দেখতে পাবো? তো এমন অবস্থায় কি দেখতে পাচ্ছ? এখন দেখো এই যে রেখাটা, আমার এই রেখাটা কিন্তু আর পি কিউ যে বিন্দু দুইটা, এরা যখন খুব কাছাকাছি চলে আসছে, এরা যখন খুব কাছাকাছি চলে আসছে, তখন কিন্তু এই রেখাটা এই বক্ররেখার উপরে ছেদ করে নাই, বরং স্পর্শ করে চলে গেছে। ঠিক আছে, স্পর্শ করে চলে গেছে যখন পি কিউটা খুব নিকটে চলে আসছে। তো এমন অবস্থায় এই পি কিউর মধ্যে এখানেও তো একটা সমকোণী ত্রিভুজ আছে, রাইট? এখানেও তো একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি। তো এই অঙ্কন করলে নিচের অংশটুকু ছিল ডেল এক্স, আর উপরের অংশটুকু ছিল হচ্ছে, এই অংশটুকু ছিল হচ্ছে ডেল ওয়াই। তো এমতো অবস্থায় যে ব্যাপারটা, তখন কি হলো, এই যে ডেল এক্সটাকে খুব বড়, যখন আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ জুম করে এটাকে এরকম করলাম, এবার আরো ক্ষুদ্র করে ফেলো, ক্ষুদ্র করলে দেখো নিচের অংশটুকু দেখাই যাচ্ছে না। তখন যেটা হলো, তখন আমাদের এখানে যেটা হলো সেটা হচ্ছে এই ডেল এক্সটা হয়ে গেল অতি ক্ষুদ্র। তখন অতি ক্ষুদ্র হয়ে যাওয়ায়, এই যে দেখো এটা আমরা যখন এবার আস্তে আস্তে বড় করতেছি, এই ত্রিভুজটা কিন্তু বড় দেখা যাচ্ছে, বড় দেখা যাচ্ছে, এই যে বড় দেখা যাচ্ছে, বড় দেখা যাচ্ছে, রাইট? তো আমরা এখন কি দেখতে পাচ্ছি? ডেল এক্সটা এখন অনেক বড়, কিন্তু যখন এটাকে জুম আউট করলাম বা পি কিউকে যখন খুব কাছে নিয়ে আসলাম, তখন এইটা কিন্তু একটা বিন্দুর মতো আচরণ করছে, পি কিউ দুজন মিলে একটা বিন্দুর মতো আচরণ করছে। তখন আমাদের এই রেখাটা এই বক্ররেখাটাকে কি করছে? ছেদ করে নাই, বরং স্পর্শ করে চলে গেছে। তার মানে এই ক্ষেত্রে তো আমরা ডেল ওয়াই বাই ডেল এক্সটাই বের করতেছি, ডেল এক্সটাই বের করতেছি। তো এইটা অতি ক্ষুদ্র হওয়ার কারণে তখন আমরা বললাম এইটাই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? সো কখন এটা ডিওয়াই বাই ডিএক্স? যখন এই ডেল এক্সটা শূন্যের নিকটে। দেখো ডেল এক্স যদি খুব ছোট হয়, ডেল এক্সটা যদি খুব ছোট হয়, আমি এখানে একটু জুম করে দেখাই, ডেল এক্স যদি খুব ছোট হয়, ডেল ওয়াইটা খুব বড় হওয়ার চান্স আসলে নেই। এটা যদি ছোট হয়ে যায়, ভূমি যদি ছোট হয়ে যায়, লম্ব খুব বড় হওয়ার চান্স নেই। যদি থিটাটা সেম রাখো, থিটা যদি সেম রাখো, ভূমি যদি ছোট করতে থাকো, লম্ব কিন্তু খুব বড় হওয়ার চান্স নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে বুঝতে পেলাম যে আমার ডেল এক্স যদি শূন্যের কাছাকাছি হয়, তখন ডেল ওয়াইটাও কি হয়? শূন্যের কাছাকাছিই হয়। তাহলে এখানে আমরা লিমিটটা কার বসাবো? শুধুমাত্র স্বাধীন চলকের বসাবো, কারণ স্বাধীন চলককে কন্ট্রোল করলে অটোমেটিক্যালি অধীন চলকটা কন্ট্রোল হয়ে যায়। তাহলে আমরা এখানে বলবো ডেল এক্সটাই শূন্যের কাছাকাছি, তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি এটাও শূন্যের কাছাকাছিই থাকে। তাহলে আমরা এখন কি শিখলাম এখান থেকে? এখান থেকে আমরা শিখলাম যে লিমিট ডেল এক্স টেন্স টু যদি 0 হয়, তখন এই ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স যে ব্যাপারটা, ডেল ওয়াই বাই ডেল এক্স যেই রাশিটা, সেটাকে আমরা বলবো ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স এর একটা ব্যাখ্যা। এখন দেখো এই জিনিসটাকে আমরা আমাদের সূত্র বা আমাদের মূল্য মন্ত্রীকরণের ফর্মুলা হিসেবে কখন দাঁড় করাইতে পারবো? এখান থেকেই দাঁড় হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। দেখো আমাদের আগের পেজে চিত্রের মধ্যে আমরা দেখেছি এটা হচ্ছে ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান মানে কি? ওয়াই ওয়ান মানে হচ্ছে এফ অফ এক্স ওয়ান, রাইট? তাহলে এই ওয়াই ওয়ান মানে কি ভাই?
y1 মানে হচ্ছে f of x1, কারণ f of x equals to y, এই দেখো f of x equals to y ছিল, তাহলে এই জায়গায় y এর মানটা কিভাবে বের হবে, x এর মান f of x এ বসালেই তো পাবো, তার মানে আমরা বলতে পারি y1 equals to f of x1, ঠিক আছে। আর y2 সমান কি তাহলে f of x2, ঠিক আছে, f of x2। এখন আমি জেনারেলাইজড করতেছি, খুব সাবধানে। এবার চলে আসো, আমি যদি বলি যে ভাই আমার এই যে এই ক্ষেত্রে আমাদের যে x, এটা কিন্তু অনেক দূরে যায় না, এটা খুব কাছেই থাকে, তাহলে এখন দেখো এই যে ax আর ax2 এদেরকে যদি আমি এইভাবে সংজ্ঞায়িত করি, এই পয়েন্টটা হচ্ছে আমার x, হ্যাঁ, আর এটা x এর চাইতে সামান্য বেশি, সামান্য কতটুকু বেশি আমি এইটুকু বললাম হচ্ছে h, তাহলে এই পয়েন্টটা তখন হয়ে যাবে x প্লাস h, অর্থাৎ আমাদের আগের যেটা x1 ছিল সেটা হচ্ছে এখন x, আর যেটা আমাদের কি ছিল x2 ছিল সেটা হচ্ছে এখন x প্লাস h, ঠিক আছে। তো এখন আমি যদি ওখান থেকে ফাংশনটা বের করি, তাহলে আমরা বলতে পারি যে y1 মানে হচ্ছে এই যে f of x, x1 এর জায়গায় কি বসবে x, তাহলে y1 হচ্ছে f of x, আর এটা কি হবে f of x প্লাস h, আর নিচে কি del x মানে কি পরের x বিয়োগ আগের x, মানে x2 মাইনাস x1, তার মানে x প্লাস h মাইনাস x, তো এই x বাদ সমান সমান h। তাহলে আমি যদি পরের পেজে একটু দেখি, এই যে y1 যেটা সেখানে বসবো হচ্ছে f of x, আর y2 যেটা সেখানে বসবো হচ্ছে f of x প্লাস h, আর যেখানে ছিল x1 সেখানে বসবো হচ্ছে x, আর যেখানে ছিল x2 সেখানে বসবো হচ্ছে x প্লাস h। তাহলে আমাদের কি দাঁড়ায় দেখাও, আমরা এটাকে যদি ব্রড অডিয়েন্সে লিখি, তাহলে এখানে হবে লিমিট এই ডেল্টা এক্স সমান কি ছিল ভাই, ডেল্টা এক্স সমান আমরা কি পেয়েছি, শুধু এইচ পেয়েছি, তাহলে এইচ কিন্তু ভালো করে মাথায় রাখবা, এইচ শূন্যের কাছাকাছি, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, আর উপরে হচ্ছে আমাদের ডেল ওয়াই, উপরে ডেল ওয়াই মানে কি y2 মাইনাস y1, ডেল ওয়াই মানে কি, ডেল ওয়াই মানে হচ্ছে y2 মাইনাস y1, তো y2 মানে কি f of x প্লাস h, আর y1 হচ্ছে f of x, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি f of x প্লাস h y2 মাইনাস y1 f of x, ঠিক আছে। আর নিচে আমার কি ছিল ডেল x, তার মানে ডেল এক্সটা কি ছিল h আসছে। সো এইটা হচ্ছে আমাদের dy বাই dx এর মূল নিয়ম অন্তরীকরণের সংজ্ঞা, বা ডেরিভেটিভস এর কি সংজ্ঞা, ডেরিভেটিভস এর সংজ্ঞা এটা একটু মাথায় রাখতে হবে। তো এই সংজ্ঞাটা দিয়ে আমরা সামনের দিকে কতগুলো প্রবলেম সলভ করব, অর্থাৎ আপনাকে যতগুলো অন্তরীকরণের সূত্র আছে, বলতে গেলে এই 10-12টা সূত্র প্রত্যেকটাই এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা নির্ণয় করব, বা এই ফর্মুলা দিয়ে আমরা বের করব, ঠিক আছে। তো আমরা পরবর্তী লেকচারে এই ফর্মুলা ব্যবহার করে কতগুলো প্রবলেম সলভ করব। তার আগে আমি এই পর্বে আপনাকে একটা প্রবলেম অন্তত সলভ করে দিই এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা দিয়ে কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয় সেটা আপনাকে আমি এখন দেখাচ্ছি। আমার মূল এইটাকে আপনি একেবারে টোটস্থ করে এইটুক পর্যন্ত ক্লাস আপনার পরীক্ষায় কখনোই লিখতে হবে না, আপনার শুধু পরীক্ষা। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে আরেকটা কথা হচ্ছে আপনার এই যে dy বাই dx কি নির্দেশ করে, dy বাই dx গ্রাফিক্যালি আপনি যদি চিত্রের মধ্যে দেখেন, আপনি এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন dy dx কিন্তু তখনই হচ্ছে যখন এই পি আর কিউ একটা বিন্দুকে নির্দেশ করে, তার মানে এই পি কিউ রেখাটা তখন এই বক্ররেখাকে কিন্তু কি করে, এই বক্ররেখা কিন্তু তখন স্পর্শ করে, পি কিউ রেখাটা তখন এই বক্ররেখাকে স্পর্শ করে, তাহলে এই পি কিউ রেখা এই বক্ররেখার একটা স্পর্শক হিসেবে কাজ করে, তার মানে আমরা dy dx টা এই স্পর্শকের জন্য কি ছিল, tan থিটা ছিল না, তাহলে tan থিটা মানে কি, কোন একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan থিটাকে রেখাটির ঢাল বলে। তাহলে আমরা যেহেতু এখান থেকে tan থিটাই বের করতেছি, এই স্পর্শকের tan থিটা বের করতেছি, তাহলে নিশ্চয়ই dy dx টা এই স্পর্শক রেখাটার ঢাল নির্দেশ করে। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, dy dx বেসিক্যালি f of x বক্ররেখাটার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল নির্দেশ করে। আশা করছি ক্লিয়ার। এবং সাথে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মা বাবা। তো আমাকে এটা লিখতে হবে, তাহলে এইটা হচ্ছে আপনার অন্তরীকরণের মা এবং এটাই বাবা, ঠিক আছে। সো অন্তরীকরণের মা বাবা এটাকে আপনি কিভাবে মনে রাখবেন বা কিভাবে করবেন আমি জানি না ভাই, আমি আপনাকে এই 30 মিনিটের মতো লেকচারে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝিয়েছি। আই থিঙ্ক আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝেছেন, এবং আপনি নেক্সট ক্লাসগুলোতে বা আমি পরে যে এখন ম্যাথটা শেখাবো সেটাতে আপনি এটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা বুঝতে পারবেন। তো এখন চলে আসেন, আমি আপনাকে একেবারে পপুলার একটা ফর্মুলা যেটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ নির্ণয় করা, তো এই জিনিসটা আমরা বের করব। এটা ডেরিভেটিভ আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করা মানুষ হন তাহলে আপনি নিশ্চয়ই জানেন এটার সামনে ডেরিভেটিভ দিব হচ্ছে নিশ্চয়ই x এর সাপেক্ষে, তো এটা হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, আপনি এটা জানেন। তো আমাদের এখন বলবে যে মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো, কার অন্তরজ নির্ণয় করব, মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো। তো আমরা এখন এটাই করি, প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো, প্রশ্ন কি মূল নিয়মে। তাহলে এখন আমাদের প্রশ্ন কি, আমাদের এখন প্রশ্ন হচ্ছে মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ কি,
তাহলে আমরা প্রথমে ধরি আমাদের যে ফাংশনটাকে অন্তরজ নির্ণয় করতে বলবে সেটা হচ্ছে y ইকুয়ালস টু f অফ x ইকুয়ালস টু হচ্ছে x টু দি পাওয়ার n। এখন f অফ x ধরার কি বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না। কেন? কারণ আমরা এখানে কেন ধরছি? তাহলে এখানে এই যে ফাংশনটা দেখো, এটা x এর ফাংশন, দ্যাটস ওয়াই আমরা f অফ x ধরছি। তাহলে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমরা ধরে নিব y ইকুয়ালস টু f অফ x, y ইকুয়ালস টু কি f অফ x, তো এটা আমরা ধরে নিব। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমাদের মূল নিয়ম অন্তরীকরণের যে সংজ্ঞা আমরা একটু আগে শিখলাম সেটাতে আমরা শিখেছি f অফ x দেওয়া থাকলে f অফ x প্লাস h টা আমাদের লাগবে মূল নিয়ম অন্তরীকরণ করার জন্য বা অন্তরজ বের করার জন্য। তাহলে এখন চলে আসো এখানে, আমি আপনাকে বলবো তাহলে আমার কি লাগবে, f অফ x প্লাস h লাগবে। তাহলে আমরা সেটা বের করে নিই। সুতরাং f অফ x প্লাস h ইকুয়ালস টু কি হবে বলো? দেখো, একটা ফাংশন যদি f অফ x ইকুয়ালস টু 2x স্কয়ার মাইনাস 4 হয়, তাহলে নিশ্চয়ই তোমাকে যদি বলা হয় f অফ 3 বের করো, তুমি কি করো? x এর জায়গায় 3 বসাও, তাই না? তাহলে 2 3 কিউব আর মাইনাস 4, এটাই তো হবে। তাহলে এখন আমি তোমাকে বলছি f অফ x সমান এটা, তাহলে f অফ x প্লাস h মানে কি? যেখানে যেখানে x আছে সেখানে x প্লাস h বসবে, রাইট? তো আমরা সেটাই করি। অনেকেই জায়গাটাতে ভুল করে, আমি এই জন্য ক্লিয়ার করে দিলাম। তাহলে এখানে কি হবে? x প্লাস h হোল টু দি পাওয়ার n। এখন তোমরা অনেকে হাসতেছো, ভাই এটাও ভুল করে কেউ? আমি অনেক কোশ্চেন পেয়েছি ভাই, অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছে, ভাই এই জায়গাটা বুঝি নাই, কিভাবে লিখেছেন। তো আপনাদের অনেকেই এটা ভুল করে, অনেকে হয়তো এখনো বুঝে নাই। আমি বলছি না যে আপনি বুঝেন নাই মানে আপনার এটা সমস্যা, আপনার সমস্যা নেই, আপনি আমাদেরকে সাথে সাথে একটা কল দেন, ভাই আমি বুঝছি না, আমাকে একটু বুঝিয়ে দেন, আমি আপনাকে কলে বুঝিয়ে দিব। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি জাস্ট গণিতকে আলিঙ্গন করতে আসছেন, আমি আপনাকে আলিঙ্গন করার প্রসেসটা শিখিয়ে দিতে পারি। আর যদি আপনি ভয় পেয়ে দূরে থাকেন সেটা আপনার ব্যর্থতা এবং আপনার জন্য সেটা হুমকিরও। আপনি গণিতে গ্র্যাজুয়েশন করতে আসছেন মানে আপনাকে গণিত শিখে বড় হইতে হবে, গণিতকে ফাঁকিবাজি করে গণিত শেষ করা যাবে না, এটাকে মাথায় রেখেন। আর ফোর্থ ইয়ার থার্ড ইয়ার কোনো বড় ভাইদের সাথে যদি যোগাযোগ থাকে, কথা হয়, আপনি জিজ্ঞেস করে দেখেন গণিতটা ওদের কাছে কেমন লাগে, খুবই বোরিং লাগে, কারণ গ্র্যাজুয়েশনে কেউ এভাবে পড়ালেখা করেনি। সো আপনি সেই পথে যদি না হাঁটতে চান তাহলে আপনাকে একটু ডিটেলস পড়ালেখা করতে হবে। তো এখন চলে আসেন, এটা তো আমরা লিখলাম। তো মূল নিয়ম অন্তরীকরণের সংজ্ঞা থেকে আমরা কি জানি? তাহলে এখানে শুধু আমরা লিখতে পারি সংজ্ঞা অনুসারে। মূল নিয়ম অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে dy বাই dx ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই হচ্ছে গিয়ে h। এটা নিশ্চয় আমরা সংজ্ঞায় শিখেছি, এই লেকচারের শুরুতেই শিখেছি, রাইট? এখানে আসার পরে অঙ্কটা কিন্তু আর ক্যালকুলাসে নেই, এটা এখন লিমিটের অঙ্ক। কিসের অঙ্ক? লিমিটের অঙ্ক। আপনি লিমিট চ্যাপ্টারটা কিন্তু আগে শিখে আসতে হবে। লিমিট যদি না বুঝেন আপনি অন্তরীকরণ, মূল নিয়ম অন্তরীকরণ বুঝবেন না। সো আপনাকে আগে লিমিটগুলো ভালোভাবে শিখে আসতে হবে, লিমিটের অঙ্ক কীভাবে করতে হয়। সো আমি এখন লিমিটের এখানে চলে আসার পরে আমার যেহেতু এটা এখন কিসের অঙ্ক হয়ে গেল, এটা এখন চলে আসছে, এটা একটা লিমিটের অঙ্কে চলে আসছে। তো এখন আমি মানগুলো বসায় দিই। আমাদের এখানে বসানোর পরে কি আসলো? লিমিট h টেন্ডস টু 0। এখানে f অফ x প্লাস h কিন্তু আমার কি ছিল? x প্লাস h হোল টু দি পাওয়ার n ছিল। আর f অফ x কি ছিল? f অফ x ছিল হচ্ছে x টু দি পাওয়ার n। আর নিচে কি হবে? h। ঠিক আছে, আশা করছি এইটুকু বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। তো এরপরের লাইনে কি করবেন? এবার আমার এখানে লিমিটের অঙ্ক কাজ করতে হবে, লিমিটের অঙ্কের কাজ। এখন আপনি ইন্টারমিডিয়েট এবং এতদিনে আপনি একটা জিনিস নিশ্চয়ই শিখেছেন, সেটা কি? সেটা হচ্ছে আপনার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি কি? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি হচ্ছে 1 প্লাস n এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব, তারপরে আপ টু এভাবে যাইতে থাকবে n এর মান যত তত পর্যন্ত। তো তাহলে এই যে এই বিস্তৃতিটা আপনার একটু জানা লাগবে, এটা 9-10 এর পড়া, ইন্টারমিডিয়েট আপনি এটা পেয়েছেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কি আছে? এখানে আমার 1 আছে। তাহলে আমার এখানে 1 যদি রাখতে হয়, 1 যদি রাখতে চাই, আমার এখানে চলকটা কিন্তু খেয়াল করো, লিমিটের অঙ্কের চলক কিন্তু হচ্ছে এখানে যে থাকে সে। এই ফাংশনে চলক x আছে, কিন্তু এখানে চলক, লিমিটের জন্য চলক আমরা x কে বিবেচনা করতে পারি না, যার লিমিটটা দেওয়া আছে সেই এখানে চলক। ঠিক আছে, কারণ এই মানটাই আমরা জানি না, এটা শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য না। সো এটা এখানে চলক, আমরা এখানে এক্সটাকে লিমিটের অঙ্কের জন্য চলক হিসেবে বিবেচনা করব না, বাট মেইনলি চলক কিন্তু আমার এক্স। ঠিক আছে, সো এবার চলে আসেন আমরা এক্স এখানে চলক হিসাবে চিন্তা করব এইচ কে, কারণ এই দ্বিপদীতে আমি যখন এটা বিস্তৃতি করব তাহলে এখানে কাকে কমন নিব, এখানে একটা ব্যাপার আছে। আমি এখানে এইটা দেখে চিন্তা করব চলক হচ্ছে এটা, তাহলে এখানে ওকে কমন নিব না, ওকে রেখে দিব। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে আমি এই জায়গা থেকে এক্সটাকে বের করে এখানে 1 রাখতে চাই, তাহলে এখানে আমি কি করতে হবে? এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম,
আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এক্স কমন নিলাম, কমন নিলে এখানে 1 হয়, কিন্তু এই যে এইচ এর সাথে তো এক্স ছিল না, তাহলে এখানে কি করতে হবে, এইচ বাই এক্স লিখতে হবে, হোল টু দি পাওয়ার এন কিন্তু পুরাটার উপরে দিতে হবে, কারণ এই জিনিসটাকে আমি এটা লিখতে পারি, রাইট? ওকে, আশা করছি এটুকু বুঝতে পেরেছো। সো এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন বাই হচ্ছে এইচ। অনেকে এই জায়গাগুলো বুঝে না বিধায় আমি লিখতেছি, অনেকে হয়তো এই জায়গাগুলো দেখে হাসতেছো, ভাই এত শর্টকাট এত সহজ এত জিনিসগুলো কেন লিখতেছেন, অনেকেই বুঝে না ভাই, তুমি হয়তো বুঝতে পারতেছো, অনেকে এটা বুঝে না। তো লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে এই এক্স এই এনটা এক্স এর উপরেও আছে, তারপরে 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ারও কিন্তু এন হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার এন। দেখো একটা এক্স টু দি পাওয়ার এন কমন নেওয়ার জন্য আমার এত কাহিনী করা লাগছে, অনেকে হয়তো এই জায়গাগুলো বুঝে গেছো আগেই। সো তোমরা যারা বুঝতে পারতেছো তোমাদের কাছে আমি দুঃখিত, যে তোমাদের জন্য না, আমি আসলে যে স্টুডেন্টরা কিছু বুঝে না তার জন্যই পড়াচ্ছি। তো চলে আসো, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার এন কমন যায়, রাইট? টু দি পাওয়ার এন কমন নিলে দেখো কি থাকতেছে, এখানে থাকতেছে 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস কিন্তু 1, কারণ এক্স টু দি পাওয়ার এন কিন্তু দুইটা টার্ম থেকে আমি কমন নিয়ে ফেলছি, নিচে কিন্তু আমার এইচ আছে, রাইট? সো এবার দেখো আমার চলক কিন্তু এইচ, তাহলে আমি এখানে এক্স টু দি পাওয়ার এন এর তো লিমিট করতে পারবো না, ওরে বাইরে করে দেই, তাহলে এক্স টু দি পাওয়ার এনটা কিন্তু আমার বাইরে চলে আসতে পারে। সো এখানে কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো, এই যে এই টার্মটা আছে এটা দেখো 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, এই যে এইটা হচ্ছে আমার এখন কিন্তু এক্স, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এর ফর্মুলাটা এইটা দ্বিপদী বিস্তৃতি। সো আমি এখানে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করার ট্রাই করি, তাহলে এখানে এই যে 1 বাই এইচটাকে রাইখা দেই, তারপরে এই জিনিসটা আমরা লিখি, এটা হচ্ছে 1 প্লাস এক্স, এই যে এই 1 প্লাস এন এক্স, সরি, তাহলে এন ইন্টু এক্স, এন এক্স কে এক্স হচ্ছে এই যে এই বক্সটা, তাহলে এইচ বাই এক্স এটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে? তাহলে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার, এই যে দ্বিতীয় টার্ম এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি এইচ বাই এক্স এর উপর হোল স্কোয়ার, তাহলে এখানে এইচ স্কোয়ারও হবে, তারপর নিচে এক্স স্কোয়ারও হবে, এক্স এর উপর স্কোয়ার হলো আর কি। তারপরে টার্মটা আমি চাইলে লিখতে পারি, অথবা না লিখে আমি ডট 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 দিয়ে দিতে পারি, ঠিক আছে? তিনটা ডট দিতেই হবে, তিনটা ডট মাস্ট, ঠিক আছে? তিনটা ডট মাস্ট, চাইলে আপনি তিনটা করে অনেকবার দিতে পারেন, বাট তিনটা মিনিমাম। তাহলে এখন এটা দেওয়ার পরে আমার একটা এই যে দেখো এই টার্মটা লিখলাম, কিন্তু মাইনাস ওয়ান যেটা সেটা তো আমার আছে, মাইনাস ওয়ানটা এখানে রেখে দিলাম। আশা করছি এইটা বুঝতে কারো ভাই অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এখন দেখো এবার এই মাইনাস ওয়ান, এই ওয়ান আর মাইনাস ওয়ান কিন্তু কাটে। এবার দেখো প্রত্যেকটা পদে আমি এখন পরের লাইনগুলোতে কেন যাচ্ছি, আমি এই কাজটা করার পরে এই লাইন থেকে এখান পর্যন্ত কেন আসছি, তুমি দেখবা এই লাইনেও এইচ এর মানটা শূন্য বসালে অসংজ্ঞায়িত হয়, এই যে দেখো নিচে শূন্য হয়, তার মানে অসংজ্ঞায়িত হয়। এই লাইনেও দেখো এইচ এর মান এখানে শূন্য বসালে নিচে শূন্য, সামথিং বাই জিরোস বসালে এটা অসংজ্ঞায়িত হয়। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, এখন পর্যন্ত অসংজ্ঞায়িত আছে, যতক্ষণ না অসংজ্ঞায়িত থাকবে ততক্ষণ আমি এইচ এর মান বসাইতে পারবো না, অসংজ্ঞায়িত দূর হয়ে গেলে আমি লিমিটে এইচ এর মান বসাইতে পারবো, অর্থাৎ লিমিটটা বসাইতে পারবো। তাহলে এখন দেখো এই টার্মগুলোর মধ্যে এই ওয়ান আর এই ওয়ান যখন বাদ যায়, তখন এইখান থেকে এন, এইচ এবং এক্স তিনটাই কিন্তু সবগুলো পদে আছে, কমন যায়। তাহলে এক্স টু দি পাওয়ার এন লিমিট এইচ টেন্স টু জিরো, এই যে এখান থেকে এন এইচ বাই এক্স কমন যাবে, তাহলে এন এইচ বাই এক্স, এক্স এখান থেকে, আর বাইরে একটা এইচ কিন্তু আমার আগ থেকে আছে, তাহলে এটা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে আর ওয়ান, এখানে থাকতেছে কত, এই যে এই টার্ম থেকে আমি সব কমন নিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই ওয়ান, আর এখান থেকে এন একটা কমন গেছে, এইচ একটা কমন গেছে, তাহলে এখানে কি হবে, এন মাইনাস ওয়ান ইন্টু এইচ বাই ফ্যাক্টোরিয়াল টু, এক্সও তো একটা আমরা কমন নিছি, তাহলে এখানে হবে একটা এক্স, ঠিক আছে? তারপরের পদগুলো আর কি লেখার দরকার নেই, আমরা এইটুকু লিখলাম, তিনটা ডট দিলাম। এবার দেখো এই এইচ আর এইচ কাটা দিলে বাকি জায়গায় এইচ এর মান শূন্য বসালে কিন্তু আর অসংজ্ঞায়িত আসছে না, তার মানে আমরা বাকি জায়গাগুলোতে এইচ এর মান শূন্য বসালে এটা শূন্য হয়ে যাবে, এরপরে যত টার্ম আছে সব শূন্য হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এন বাই এক্স ইন্টু এইদিকে একটা ওয়ান, রাইট? তাহলে এই ব্র্যাকেটের ভিতরে ওয়ান থাকাতেই এই টার্মটা থেকে যাচ্ছে, তাহলে আমার এখানে কি হচ্ছে, আমার এখানে হচ্ছে এই যে এনটা সামনে লিখে এন এক্স টু দি পাওয়ার এন, আর এই যে নিচে এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিনস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এইটাই হচ্ছে আমাদের কি ডি বাই ডি এক্স অফ ওয়াই, ওয়াই কে ছিল, ওয়াই ছিল এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর মূল নিয়ম অন্তরীকরণটা আমরা সকলেই বুঝতে পেরেছি। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা কল দিবেন যে ভাই আমি এই জায়গাটা বুঝে নাই, আমি আপনাকে বোঝানোর জন্য সর্বদাই প্রস্তুত। তো ঠিক আছে, পরের লেকচার অন্য কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।